তো আমরা কমপ্লেক্স ফাংশনের লিমিট অলরেডি কমপ্লিট করেছি। এবার আমরা কন্টিনিউটি অফ কমপ্লেক্স ফাংশন কমপ্লিট করব। লিমিট কন্টিনিউটির মধ্যে বেসিক যে ডিফারেন্সটুকু থাকে এখানে সেই ডিফারেন্সটুকুই আছে। লিমিটের ক্ষেত্রে আমরা যে পয়েন্টে লিমিটটা বের করি সেটাকে বলি লিমিট পয়েন্ট, দ্যাট ইজ সে সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, যে কারণে আমরা ডিলিটেড নেবারহুড কনসিডার করি। এখানেও তাই করেছিলাম। ওখানে আমরা রিয়াল নাম্বারের ক্ষেত্রে ইন্টারভ্যাল নিয়ে ভাবতাম, এখানে সেটা আমরা ডিস্ক নিয়ে ভেবেছি, কারণ জেড মিনস এখানে এক্স প্লাস আই ওয়াই, দ্যাট ইজ এক্স ওয়াই প্লেন হিসাবে আমাদেরকে ভাবতে হয়েছে। ওখানে এক্স টেন্স টু এক্স জিরো যে কোনো স্ট্রেট লাইন বরাবর হয়, এখানে যে কোনো পাথ বরাবর হতে পারে জেড টেন্স টু জেড জিরো, সেটা এখানেও বজায় থাকবে। ওখানে লিমিট কন্টিনিউটির বেসিক ডিফারেন্স ছিল যে পয়েন্টটাকে লিমিট পয়েন্ট হতে হবে, সেটে থাকতেও পারে নাও থাকতে পারে। এখানে সেই আর কন্টিনিউটির ক্ষেত্রে ছিল যে পয়েন্টটা সেটের মধ্যে অবশ্যই থাকবে, নাহলে আমরা ফাংশনাল ভ্যালু পাবো না, এখানেও সেটাই আছে। ওখানে কন্টিনিউটি না হতে গেলে আমার হাতে অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল। আমি যদি দেখাতে পারি যে লিমিট এক্সিস্ট করে না তাহলেও চলতো, যদি দেখাতাম যে ওই পয়েন্টের ফাংশনাল ভ্যালুর কোনো এক্সিস্টেন্স নেই তাহলেও চলতো, যদি দেখা যায় লিমিট এক্সিস্ট করে ফাংশনাল ভ্যালু আছে বাট ইকুয়াল নয় তাহলেও চলতো। তাহলে সেটা এক্ষেত্রেও বজায় থাকবে। এখানেও এক নাম্বার হচ্ছে কন্টিনিউটি হোল্ড করতে গেলে ওই যে পয়েন্টের কথা আমরা ভাবছি, সেই পয়েন্টটাকে কিন্তু সেটের মধ্যে থাকতে হবে, সেই পয়েন্টটাকে কিন্তু ডোমেনের মধ্যে থাকতে হবে। দু নম্বর পদ্ধতি জেড টেন্স টু জেড জিরো, এক্ষেত্রে যা খুশি হতে পারে, যে কোনো পাথ বরাবর হতে পারে। 3 নম্বর ওই পয়েন্টের ফাংশনাল ভ্যালু থাকতে হবে, দ্যাট ইজ এফ জেড জিরোর অস্তিত্ব থাকতে হবে। 4 নম্বর লিমিট ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু সবগুলোকে ইকুয়াল হতে হবে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স লিমিট কন্টিনিউটির, যেটা আগেও মেনটেন হতো সেটা এখনও মেনটেন হবে। তাহলে প্রথমে আমি একটা কমপ্লেক্স ভ্যালুর ফাংশন ধরে নিচ্ছি ডাব্লিউ ইকুয়ালস টু এফ জেড, যে ডি ডোমেনের উপরে ডিফাইন, ডি ডোমেনটা অবশ্যই কমপ্লেক্স ডোমেন সি এর সাবসেট। প্রথমেই বলেছি কন্টিনিউটি হতে গেলে বেসিক প্রপার্টি যে পয়েন্টে আমরা কন্টিনিউয়াস দেখাবো, কারণ সাধারণত আমরা লোকালি কন্টিনিউয়াস ভাবি, গ্লোবাল কন্টিনিউয়াসের আলাদা মিনিং আছে, ইউনিফর্ম কন্টিনিউয়াস সেটা নিয়ে আমরা প্রথমেই ভাবছি না। তাহলে অটোমেটিক্যালি এখানে কোনো একটা পয়েন্টে কন্টিনিউটি দেখাবো, তাহলে সেই পয়েন্টটাকে যদি জেড জিরো দিয়ে ডিফাইন করি তাহলে জেড জিরোকে ডি এর মধ্যে থাকতে হবে। তাহলে ফাংশনটাকে আমরা জেড জিরো পয়েন্টে কন্টিনিউয়াস বলবো কখন, যদি লিমিট জেড টেন্ডস টু জেড জিরো এফ জেড এক্সিস্ট করে, এবং শুধু এক্সিস্ট করলেই হবে না, সেই ভ্যালুটাকে জেড জিরো পয়েন্টের ফাংশনাল ভ্যালু এফ জেড জিরোর সাথে ইকুয়াল হতে হবে। দ্যাট ইজ এফ ইজ সেড টু বি কন্টিনিউয়াস অ্যাট জেড জিরো বিলংস টু ডি if and only if limit z tends to z0 fz exists and equals to fz0, that is ওই পয়েন্টের লিমিটিং ভ্যালুর অস্তিত্ব থাকবে এবং সেই লিমিটিং ভ্যালু fz0 সাথেও ইকুয়াল হবে। এই প্রপার্টিগুলো কিন্তু এক্ষেত্রে হোল্ড করতে হবে, এবং এর কোনো একটা যদি হোল্ড না করে, দ্যাট ইজ হয়তো লিমিট জেড টেন্ডস টু জেড জিরো এফ জেডের এক্সিস্টেন্স নেই, তাহলে কন্টিনিউয়াস হবে না। যদি এফ জেড জিরোর এক্সিস্টেন্স না থাকে কন্টিনিউয়াস হবে না। যদি এই ভ্যালু এবং এই ভ্যালু ইকুয়াল না হয় তাহলে কন্টিনিউয়াস হবে না। এবং মাথায় রাখতে হবে এখানে জেড টেন্ডস টু জেড জিরো বাই অ্যালং এনি পাথ, যে কোনো পাথ বরাবর জেড টেন্ডস টু জেড জিরো যাবে। যদি লিমিটের এক্সিস্টেন্স থাকে তাহলে যে পাথ বরাবরই যায় না কেন থাকবে, যদি এক্সিস্টেন্স না থাকে কোনো একটা স্পেসিফিক পাথ বরাবর গিয়েই আমরা দেখতে পাবো এক্সিস্টেন্স নেই। এর ইপসাইলন ডেল্টা ডেফিনেশন কি হবে, সবই এক, শুধু এলটা এখানে এফ জেড জিরো দিয়ে রিপ্লেস হয়ে যাবে, কারণ জেড জিরো পয়েন্টটা ডোমেনে আছে, আর জেড জিরো যেহেতু ডোমেনে আছে তার মানে জেড জিরো মাইনাস জেড জিরো জিরোও হতে পারে। তাই এখানে জিরো গ্রেটার দ্যান মডিউলাস জেড মাইনাস জেড জিরো লেস দ্যান ডেল্টা, এটা আমরা বলবো না, এখানে আমরা নর্মাল নেবারহুড কনসিডার করি কন্টিনিউটির ক্ষেত্রে। তাহলে আমরা কি বলতে পারি ইপসাইলন ডেল্টা ডেফিনেশন, ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান জিরো there exists delta greater than 0 such that modulus fz minus fz0 less than epsilon whenever z belongs to d and modulus z minus z0 less than delta। অবশ্যই জেডটাকে তো ডোমেনে থাকতেই হবে, যার রেসপেক্টে আমরা যাকে জেড জিরোতে টেন্ড করি আমরা লিমিট বের করবো, সেটা যে কোনো জেড হতে পারে, দ্যাট ইজ ডোমেনের ওই জেড জিরোর নেবারহুডে থাকা যে কোনো জেড, এবং একই সাথে জেডটাকে ডিতে থাকতে হবে, সেটা আগেও ছিল এখানেও আছে। তার মানে জেডটাকে ডিতে থাকতে হবে এবং মডিউলাস জেড মাইনাস জেড জিরো লেস দ্যান ডেল্টা হবে। তো এটাকে যদি আমরা একটু ব্রেক করে লিখি তাহলে আমরা কি বলতে পারি, এফ জেড জিরো মাইনাস ইপসাইলন লেস দ্যান এফ জেড লেস দ্যান এফ জেড জিরো প্লাস ইপসাইলন। কখন,
যখন z0 মাইনাস ডেল্টা লেস দ্যান z0 প্লাস ডেল্টা এবং z বিলংস টু ডি। তার মানে এফজেড গুলো অ্যাকচুয়ালি কোথায় থাকছে, একটা ওপেন বল যার সেন্টার হচ্ছে fz0, রেডিয়াস হচ্ছে ইপসাইলন, দ্যাট ইজ এস fz0 কমা ইপসাইলনের মধ্যে, এখানে সেটা আমরা ডিস্ক হিসাবে কনসিডার করতে পারি। যেখানে জেড কোথায় আছে, এস z0 ডেল্টার মধ্যে আবার আছে ডিএ, তার মানে জেড অ্যাকচুয়ালি কোথায় আছে, এস z0 ডেল্টা ইন্টারসেকশন ডিএ। এবং আমরা এক্ষেত্রে বলতে পারি লিমিট z টেন্ডস টু z0 fz ইকুয়ালস টু fz0, লিমিট z টেন্ডস টু z0 fz ইকুয়ালস টু fz0, এটা আমরা এক্ষেত্রে বলতে পারি। তাহলে লিমিটেড ডেফিনেশন কন্টিনিউটির ডেফিনেশনে যে ডিফারেন্সটুকু আগে ছিল সেই ডিফারেন্সটুকুই কিন্তু এখানে আছে, এখানে নতুন করে কোনো ডিফারেন্স যে তৈরি হয়েছে তা কিন্তু নয়, আগে যেটুকু ডিফারেন্স ছিল সেই ডিফারেন্সটুকুই এখনও আছে। ওকে, আমরা জানি কোনো একটা ফাংশন যদি টোটাল ডোমেনের মধ্যে কন্টিনিউয়াস হয় তাহলে সে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়, সেই একই ক্রাইটেরিয়া এখানে হোল্ড করবে। আমরা এখানে কোনো কিছুর প্রুফ করব না, প্রুফ আমাদের করাই আছে, আমরা সিম্পল সেম প্রুফ ক্যারি করব, শুধু মডিউলাস এক্স মাইনাস এক্স জিরোর জায়গাতে জেড মাইনাস জেড জিরো বসিয়ে দেবো। আমাকে কোথাও মডিউলাস জেড মাইনাস জেড জিরো সমান রুট ওভার অফ এক্স মাইনাস এক্স জিরো তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই জিরো তার স্কোয়ার লিখতে হবে না, ওগুলো লার্জার থিওরিতে লিখতে হয়, যেমন থিওরিগুলো গতকালকে আমরা এতে করিয়েছিলাম, ব্যাচে বসে করিয়েছিলাম, ওগুলোতে করতে হয়, এগুলোতে কোনো প্রয়োজন হয় না। তাহলে একটা ফাংশন যদি টোটাল ডোমেনে কন্টিনিউয়াস হয় তাহলে সে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে। আমরা এই কন্টিনিউটি অফ দ্য কমপ্লেক্স ফাংশনটাকে এক্সপ্লিসিটলিও লিখতে পারি, যদি ডাব্লিউ ইকুয়ালস টু এফজেড ইকুয়ালস টু ইউ প্লাস আইভি হয়, যেখানে ইউ অবশ্যই এক্স ওয়াইয়ের ফাংশন এবং ভি অবশ্যই এক্স ওয়াইয়ের ফাংশন, z0 যে কমপ্লেক্স নাম্বারটাকে আমরা বলছি তারও নিশ্চয়ই কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন থাকবে। সেই রিপ্রেজেন্টেশনটা যদি আমরা x0 প্লাস iy0 ধরে নিই, তাহলে fz ফাংশনটা যদি z0 পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে আমরা কি বলতে পারবো, লিমিট z টেন্ডস টু z0 fz ইকুয়ালস টু fz0, দ্যাট ইজ z এর মানে হচ্ছে x প্লাস iy, আর z0 হচ্ছে x0 প্লাস iy0, fz হচ্ছে u প্লাস iv, fz0টাকে আমি ধরে নিলাম u0 প্লাস iv0। তার মানে আমি বসিয়ে দিলাম টোটালটা এবং রিয়াল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে লিখবো, দ্যাট ইজ লিমিট জেড টেন্ডস টু z0 fz ইকুয়ালস টু fz0 হবে। তার মানে fz ফাংশনটা z0 পয়েন্টে কন্টিনিউয়াস হবে কখন, যদি লিমিট x প্লাস iy টেন্ডস টু x0 প্লাস y0 uxy প্লাস ivxy ইকুয়ালস টু u0 প্লাস iv0 হয়। দ্যাট ইজ ইফ অ্যান্ড অনলি ইফ আমরা রিয়াল ইমাজিনারি পার্ট যদি আলাদা করে লিখি, তার মানে লিমিট xy টেন্ডস টু x0 y0 uxy হচ্ছে u0, আর লিমিট xy টেন্ডস টু x0 y0 vxy ইকুয়ালস টু v0। তার মানে কম্পোনেন্ট ওয়াইজ আমরা বলতে পারবো uxy এবং vxy তারা z0 পয়েন্ট দ্যাট ইজ x0 y0 তে কন্টিনিউয়াস। তাহলে কোনো ফাংশন fz যদি আমরা দেখাতে পারি কোনো একটা পয়েন্ট z ইকুয়ালস টু z0 তে কন্টিনিউয়াস, তার মানে ওই কমপ্লেক্স ফাংশনটা যদি রিয়াল ইমাজিনারি পার্ট আলাদা করি, z0 যে পয়েন্টটা বলছি তার যদি রিয়াল ইমাজিনারি পার্ট আলাদা করি, তাহলে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো দ্যাট ইজ ইউ আর ভি তারাও x0 y0 তে কন্টিনিউয়াস হবে, অ্যাজ ওয়েল অ্যাজ উল্টোটা কোনো ফাংশন যদি দেখি ইউ আর ভি তারা x0 y0 তে কন্টিনিউয়াস, তাহলে তাদের কমপ্লেক্স কম্বিনেশন দ্যাট ইজ ইউ প্লাস আইভি, ওই পয়েন্টের কমপ্লেক্স কম্বিনেশন দ্যাট ইজ x0 প্লাস iy0 দ্যাট ইজ z0 তে আবার কিন্তু কন্টিনিউয়াস হবে। দ্যাট ইজ ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তার কম্পোনেন্ট ফাংশন কন্টিনিউয়াস হবে রেসপেক্টিভ কম্পোনেন্ট ভ্যালু অফ দ্য পয়েন্টে, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো ফাংশন যদি কম্পোনেন্ট ভ্যালু অফ দ্য পয়েন্ট দ্যাট ইজ x0 y0 এর জন্য কন্টিনিউয়াস হয়, তাহলে তাদের কমপ্লেক্স কম্বিনেশন নিলেও সে কিন্তু কন্টিনিউয়াস হবে। যত থিওরি তুমি পড়েছিলে সেই সব কিছু এখানে ভ্যালিড, যত থিওরি পড়েছিলে, সিকোয়েন্সিয়াল ডেফিনেশন অফ লিমিট, সিকোয়েন্সিয়াল ডেফিনেশন অফ কন্টিনিউটি, বাউন্ডেডনেস অফ লিমিট, বাউন্ডেডনেস অফ কন্টিনিউটি, কম্পোজিট ফাংশনের কন্টিনিউটি, নেবারহুড প্রপার্টি, fz আর gz যদি l প্লাস m এ fz আর gz যদি ইন্ডিভিজুয়ালি l আর m এ কনভার্স করে, দ্যাট ইজ লিমিটিং ভ্যালু যদি l আর m হয় তাহলে fz প্লাস gz এর l প্লাস m হবে, ডিভিশনের ক্ষেত্রে ট্রু, প্রোডাক্টের ক্ষেত্রে ট্রু, রিসিপ্রোকালের ক্ষেত্রে ট্রু, সেই সব কিছু এখানে ভ্যালিড থাকবে। তাহলে অল প্রপার্টি লাইক সিকোয়েন্সিয়াল ডেফিনেশন, বাউন্ডেডনেস, কন্টিনিউটি অফ কম্পোজিট ফাংশন, নেবারহুড প্রপার্টি, অল অ্যালজেব্রিক প্রপার্টি,
আর অলসো ভ্যালিড। এগুলো তোমাকে নতুন করে কিচ্ছু করতে হবে না, রিয়ালে যা পড়া আছে শুধু মডিউলাস এক্স মাইনাস এক্স জিরোকে তুমি রিপ্লেস করবে মডিউলাস জেড মাইনাস জেড জিরো দিয়ে, এবং কোথাও কোনো কমপ্লেক্স ফাংশনের প্রপার্টিও তোমাকে কাজে লাগাতে হবে না, যে কারণে আমরা পড়াচ্ছি না। ইউনিফর্ম কন্টিনিউটি, ইউনিফর্ম কন্টিনিউটির অ্যানাদার মিনিং আছে গ্লোবাল কন্টিনিউটি। আমরা প্রত্যেকে জানি ইউনিফর্ম কন্টিনিউটি মিন্স আমরা বুঝি গ্লোবাল কন্টিনিউটি। একটা কমপ্লেক্স ফাংশন তাকে আমরা একটা ডোমেন ডিতে ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলবো কখন, যদি যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য আমরা একটা ডেল্টা খুঁজে পেতে পারি যে শুধুমাত্র ইপসাইলনের উপরে ডিপেন্ড করবে, সাজ দ্যাট মডিউলাস fz1 মাইনাস fz2 লেস দ্যান ইপসাইলন, এটা প্রত্যেকটা পেয়ার অফ z1 z2 জন্য হোল্ড করবে ফর দ্যাট ডোমেন যাদের মডিউলাস ডিফারেন্স ডেল্টার চেয়ে ছোট। সেই একই ডেফিনেশন যা আগে পড়েছিলে তাই এখানে ভ্যালিড আছে। দেখো কমপ্লেক্স কন্টিনিউটি কি বলেছে, এ কমপ্লেক্স ফাংশন fz is said to be uniformly continuous in the domain D। একটা কমপ্লেক্স ফাংশন fz কে আমরা ডি ডোমেনে ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলবো কখন, যদি যে কোনো ইপসাইলনের জন্য ইট ইজ পসিবল টু ফাইন্ড এ ডেল্টা গ্রেটার দ্যান জিরো, একটা ডেল্টা খুঁজে পাওয়া সম্ভব হয় ডিপেন্ডিং আপন ইপসাইলন অনলি, যে শুধুমাত্র ইপসাইলনের উপরে ডিপেন্ড করবে, সাজ দ্যাট দ্য ইনইকুয়ালিটি মডিউলাস fz1 মাইনাস fz2 লেস দ্যান ইপসাইলন হোল্ডস ফর এভরি পেয়ার অফ পয়েন্টস z1 z2 অফ দ্য ডোমেন ডি ফর হুইচ মডিউলাস z1 মাইনাস z2 লেস দ্যান ডেল্টা। তাহলে একটা ফাংশন fz কে আমরা ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলবো একটা ডোমেন ডিতে কখন, যদি যে কোনো ইপসাইলনের গ্রাউন্ডে আমরা একটা ডেল্টা খুঁজে পাই যার জন্য সেই সমস্ত z1 z2 যাদের মড ভ্যালু ডেল্টার চেয়ে ছোট তাদের করসপন্ডিং ফাংশনাল ভ্যালুর ডিফারেন্স যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট হবে, যেখানে ডেল্টাটা শুধুমাত্র ইপসাইলনের উপরে ডিপেন্ড করবে। যেহেতু ইউনিফর্ম কন্টিনিউটি একটা থ্রু আউট ইন্টারভ্যাল বা থ্রু আউট ডোমেনের উপরে আমরা কালচার করি, তাই ইউনিফর্ম কন্টিনিউটি কোনো একটা পয়েন্টের উপরে কালচার করা এটা একটা নির্বুদ্ধিতার পরিচয়, সেটাই এখানে দেওয়া আছে। ইট ইজ মিনিংলেস টু টক অ্যাবাউট দ্য ইউনিফর্ম কন্টিনিউটি অফ এ পয়েন্ট। নোট 2, কোনো ফাংশন যদি কোনো একটা, নিশ্চয়ই একটু মনে করিয়ে দিই, তোমাদের মনে আছে কোনো একটা ফাংশন যদি কোনো ওপেন ইন্টারভ্যালে ইউনিফর্ম প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়, সে কিন্তু ওই ওপেন ইন্টারভ্যালে ইউনিফর্মলি কন্টিনিউয়াস নাও হতে পারে। সেই ওপেন ইন্টারভ্যালটা এখানে রিপ্লেস হয়েছে ওপেন ডোমেন দিয়ে। তাহলে কন্টিনিউটি অ্যাট এভরি পয়েন্ট অফ এ ওপেন ডোমেন ডি ডাজ নট নেসেসারিলি ইমপ্লাই ইউনিফর্ম কন্টিনিউটি ইন ডি। কোনো একটা ওপেন ডোমেনে কোনো একটা ফাংশন যদি প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয় তার মানে কিন্তু সে থ্রু আউট ওপেন ডোমেনটাতে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে এটা কোনো দিন বলা যাবে না। কিন্তু তোমরা পড়েছিলে কোনো একটা ফাংশন যদি কোনো একটা ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হয় তাহলে সে সেখানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। ওখানে ক্লোজ ইন্টারভ্যালটা এখানে চলে এসছে ক্লোজড ডোমেন দিয়ে, দ্যাট ইজ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ডোমেন দিয়ে, ওটা এখানেও ভ্যালিড থাকবে। যদি fz is continuous at every point in a closed and bounded domain D, then it is uniformly continuous in D. ওপেন ডোমেন, ক্লোজ ডোমেন এগুলো তো আমি ডেফিনেশনের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। কোনো একটা ফাংশন যদি কোনো একটা ক্লোজড এবং বাউন্ডেড ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে নর্মালি কন্টিনিউয়াস হয়, যদি লোকাল কন্টিনিউয়াস হয়, তাহলে সে থ্রু আউট দ্য ক্লোজ ডোমেন অ্যান্ড বাউন্ডেড ডোমেন ডিতে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। কোনো একটা ফাংশন যদি যে কোনো ডোমেনে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় তাহলে সে লোকাল কন্টিনিউয়াস সেই ডোমেনের যে কোনো পয়েন্টে অবশ্যই হবে। এটা তখনও যা ছিল এখনও তাই আছে, যে fz ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস ইন ডি, দেন fz ইজ কন্টিনিউয়াস ইন ডি। কোনো ফাংশন যদি কোনো ডোমেনে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় সে কিন্তু নর্মাল কন্টিনিউয়াস হবে। যাবতীয় প্রপার্টি যা তুমি ইউনিফর্ম কন্টিনিউটির জন্য শিখেছিলে থিওরিম থেকে শুরু করে সব কিছু সব এখানে ভ্যালিড থাকবে, ইনক্লুডিং লিপসিস কন্ডিশন, ওটাও এক্ষেত্রে ভ্যালিড থাকবে। লাস্ট থিওরি, ডিফারেন্সিয়েবিলিটি অফ কমপ্লেক্স ফাংশন। আমরা একটা কমপ্লেক্স ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে এবার একটু কালচার করব। প্রথমে আমরা ফাংশনটাকে ধরে নিচ্ছি w ইকুয়ালস টু fz ফর্মে, তার মানে আমরা dw dz দ্যাট ইজ f ড্যাশ z এর ক্রাইটেরিয়াটা বের করতে যাচ্ছি। প্রথমে আমরা ডিফারেন্সিয়েবিলিটির ডেফিনেশন কি বলছি, এ কমপ্লেক্স ফাংশন f ডিফাইন্ড অন এ নন এমপ্টি সেট D
is differentiable at z0 belongs to d যে কোনো একটা কমপ্লেক্স ফাংশন f যে একটা ডোমেন ডিতে ডিফাইন্ড সে ওই ডোমেনেরই একটা পয়েন্ট z0 তে ডিফারেন্সিয়েবল হবে কখন ইফ দ্য লিমিট z টেন্ডস টু z0 fz মাইনাস fz0 বাই z মাইনাস z0 এভাবে লিখতে পারো বা এভাবে লিখতে পারো লিমিট h টেন্ডস টু 0 f অফ z0 প্লাস h মাইনাস fz0 বাই h অথবা এভাবে লিখতে পারো লিমিট del z tends to 0 f of z plus del z minus fz by del z exists and the value of the limit is denoted by f dash z0 একটু চেঞ্জ করতে হবে আমি খেয়াল করিনি এখানে এই জেডটা z0 করবে এটাকে z0 করবে এটা ডেল্টা z যেমন আছে তেমনই থাকবে এটার কোনো পরিবর্তন আসবে না ঠিক আছে খাতায় যখন তুলবে এটাকে z0 তুলবে এটাকে z0 তুলবে বাকি সব এক থাকবে তাহলে এফ ফাংশনটাকে আমরা z0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কখন বলছি ফার্স্ট প্রায়োরিটি z0টাকে d এর মধ্যে থাকতে হবে এবং fz মাইনাস fz0 বাই z মাইনাস z0 এই রেশিওটার z টেন্ডস টু z0 এর জন্য লিমিটিং ভ্যালু থাকতে হবে যদি সেই লিমিটটা এক্সিস্ট করে আমরা বলবো এফ ফাংশনটা z0 পয়েন্টে ডেরিভেবল এবং সেই ডেরিভেটিভের ভ্যালুটাকে আমরা f ড্যাশ z0 দিয়ে ডিফাইন করব এখানেও মনে রাখতে হবে এই z টেন্ডস টু z0 বাই অ্যালং এনি ম্যানার যে কোনোভাবে যেতে পারে স্ট্রেট লাইন বরাবর যেতে হবে এমন কোনো মানে নেই যদি লিমিট এক্সিস্ট করে যে পাথ বরাবরই যায় না কেন লিমিট এক্সিস্ট করবে এবং একই ভ্যালু আসবে আর যদি লিমিট এক্সিস্ট না করে তাহলে দুটো ডিফারেন্ট পাথ বরাবর দুটো ডিফারেন্ট ভ্যালু আসতেই পারে তাহলে ডিফারেন্সিয়েবল কখন বলবো যদি এই রেশিও fz মাইনাস fz0 বাই z মাইনাস z0 z টেন্ডস টু z0 বাই এনি ম্যানার তার লিমিটিং ভ্যালু থাকে এবং রেসপেক্টিভ ভ্যালুটার আমরা নাম দেব f ড্যাশ z0 এটাকে আমরা এভাবেও এক্সপ্রেস করতে পারি বা এভাবেও এক্সপ্রেস করতে পারি প্রবলেম করতে গেলে সাধারণত আমরা এই তৃতীয় ফরম্যাটটাই নিই সেক্ষেত্রে জেডটাকে z0 দিয়ে রিপ্লেস করে দেবে কারণ আমরা f ড্যাশ z0 বের করছি আর এটা মানেই dw dz ওকে here z tends to z0 along any manner আমি বলে দিয়েছি কোনো একটা ফাংশনকে থ্রু আউট ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল কখন বলবো যদি সে ওই ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় যদি সে ওই ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় ডিফারেন্সিয়েবিলিটির ইপসাইলন ডেল্টা ডেফিনেশন কি প্রথমে আমি একটু অবজার্ভ করে নিতে বলবো যে খেয়াল করো এখানে অ্যাকচুয়ালি আমি কি বের করছি f ড্যাশ z0 মানে লিমিট z টেন্ডস টু z0 fz মাইনাস fz0 বাই z মাইনাস z0 যদি এই লিমিটটার এক্সিস্ট করে সেই লিমিটিং ভ্যালুটাকে আমরা বলি ডেরিভেটিভ অফ দ্য ফাংশন f অ্যাট দ্য পয়েন্ট z0 এবং তাকে ডিনোট করি f ড্যাশ z0 দিয়ে তার মানে অ্যাকচুয়ালি কি লিমিট z টেন্ডস টু z0 fz মাইনাস fz0 বাই z মাইনাস z0 ইকুয়ালস টু f ড্যাশ z0 যেখানে f ড্যাশ z0টা অ্যাকচুয়ালি হচ্ছে লিমিটিং ভ্যালু এটাকে আমরা f ড্যাশ z0 ডিনোট করি চাইলে আমরা l দিয়েও ডিনোট করতে পারি কার লিমিটিং ভ্যালু এই রেশিওর লিমিটিং ভ্যালু fz মাইনাস fz0 বাই z মাইনাস z0 এই রেশিওর লিমিটিং ভ্যালু কখন যখন আমরা z টেন্ডস টু z0 অ্যালং এনি ম্যানার তার মানে তোমাকে যেটা আমি বোঝাতে চাইছি তুমি মনে মনে যদি এটাকে একটা ফাংশন ক্যাপিটাল fz চয়েস করো তার মানে লিমিট z টেন্ডস টু z0 ক্যাপিটাল fz এটাকে ক্যাপিটাল fz ধরো তাহলে লিমিট z টেন্ডস টু z0 ক্যাপিটাল fz ইকুয়ালস টু l ইকুয়ালস টু f ড্যাশ z0 তার মানে এখানে ইপসাইলন ডেল্টা ডেফিনেশনে কোন কনসেপ্ট অ্যাপ্লাই হবে লিমিটের কনসেপ্ট না কন্টিনিউটির কনসেপ্ট প্রপারলি লিমিটের কনসেপ্ট অ্যাপ্লাই হবে তার মানে z টেন্ডস টু z0 তার এখানে আমরা কেমন নেবারহুড নেব ডিলিটেড নেবারহুড নেব এই জায়গাটা কিন্তু অনেক বইয়ে ভুল করা থাকে এটা বুঝে নিতে হবে এখানে fz মাইনাস fz0 বাই z মাইনাস z0 লিমিটিং ভ্যালু f ড্যাশ z0 তুমি চাইলে l দিয়েও লিখতে পারো তার মানে এখানে ইপসাইলন ডেল্টা ডেফিনেশনে আমরা কোন নেবারহুড নেব ডিলিটেড নেবারহুড নেব তাহলে একটা ফাংশন f কে আমরা z0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল বলছি কখন z0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল বলা মানেই আবারও বলে দিচ্ছি এই যে রেশিও এর লিমিটিং ভ্যালুর অস্তিত্ব থাকা কখন ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা ডিপেন্ডস অন ইপসাইলন গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট
মডিউলাস অফ fz মাইনাস fz0 বাই z মাইনাস z0 মাইনাস f ড্যাশ 0 লেস দ্যান ইপসালন। কখন? যখন z মাইনাস z0 মড ভ্যালু 0-র চেয়ে বড় এবং ডেল্টার চেয়ে ছোট। কেন লিখলাম এভাবে? কারণ এই রেশিওর লিমিটিং ভ্যালু হচ্ছে এটা। তাহলে আমি আগেই যখন লিমিটিং ভ্যালু বলছি, লিমিটিং ভ্যালু ডেফিনেশন কি? মডিউলাস fz মাইনাস l লেস দ্যান ইপসালন। তাহলে এখানে এল এর জায়গাতে বসেছে f ড্যাশ z0 আর fz এর জায়গাতে বসেছে এটা, কারণ এল লিমিটিং ভ্যালু ওটা। এবং যেহেতু লিমিটিং ভ্যালু, তাহলে অটোমেটিক্যালি ডিলিটেড নেবারহুড নিতে হবে, জেড কখনো z0 হবে না। আর যদি তোমরা f ড্যাশ z0 না দিয়ে এল দিয়ে রেখো, লিখতেই পারো, আমি আগেই বললাম, তাহলে তখন এভাবে লিখবে মডিউলাস fz মাইনাস fz0 বাই z মাইনাস z0 মাইনাস এল লেস দ্যান ইপসালন হয়ে নেবা 0 লেস দ্যান মডিউলাস z মাইনাস z0 লেস দ্যান ডেল্টা। এখানে আমি লিখে দিয়েছি এল ইজ দ্য লিমিটিং ভ্যালু, দ্যাট ইজ f ড্যাশ z0। এটা হতে পারে ওর ডেরাইভড ভ্যালু, বাট কখন সেটা? যখন লিমিটটা এক্সিস্ট করছে তখন ওই এক্সিস্টিং লিমিটটাকে আমরা বলছি ডেরাইভড ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট z0। বাট অ্যাকচুয়ালিও fz মাইনাস f0 বাই z মাইনাস z0 এই রেশিওর লিমিটিং ভ্যালু। তার জন্য আমরা এখানে কি নেব? অলওয়েজ ডিলিটেড নেবারহুডকে কনসিডার করব। অলওয়েজ আমরা ডিলিটেড নেবারহুডকে কনসিডার করব। এবারে আমরা চলে যাচ্ছি রুল অফ ডিফারেন্সিয়েশন। এই যে স্ট্রাকচার যা আগে পড়েছিলে এর কোনো পরিবর্তন নেই। ddz অফ দিস ইকুয়ালস টু দিস, ddz অফ cfz ইকুয়ালস টু যা পড়েছিলে, প্রোডাক্ট, ডিভিশন, রেসিপ্রোকাল, কম্পোজিট, চেইন রুল যা পড়েছিলে, ইনভার্স, সব এক আছে। কোনো কিছুতে বিন্দুমাত্র কোনো চেঞ্জ নেই। এগুলো তোমাদেরকে নতুন করে কিছু করতেও হবে না। যদি জেড এফটি হয়, ডাব্লিউ জিটি হয়, ডিডাব্লিউ ডিজেড ওইভাবেই বেরোবে, ডিডাব্লিউ ডিটি বাই ডিজেড ডিটি, দ্যাট ইজ জি ড্যাশ টি বাই এফ ড্যাশ টি। এবং এই ডেরিভেটিভগুলোরও কোনো চেঞ্জ নেই। এফ জেড বলেছে কস স্কোয়ার 2z প্লাস 3i ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে কি করবে? প্রথমে কস স্কোয়ার 2z প্লাস 3i এর ডেরিভেটিভ, তারপরে 2z প্লাস 3i এর ডেরিভেটিভ, দ্যাট ইজ চেন রুলটাকে তোমাকে এখানে ইউটিলাইজ করতে বলছে। ddz অফ দিস, তার মানে 2 cos 2z প্লাস 3i। এবার cos 2z প্লাস 3i এর ডেরিভেটিভ কত হবে? মাইনাস সাইন 2z প্লাস 3i। এবার হবে 2z প্লাস 3i এর ডেরিভেটিভ, দ্যাট ইজ 2z। এই হলো ভ্যালু। চেন রুলটাকে জাস্ট এখানে এস্টাবলিশ করতে বলছে যে চেন রুল দিয়ে ডেরিভেটিভটা করে দেখাও। এখানে আছে z মাইনাস 3i টু দি পাওয়ার 4z প্লাস 2। বোথ সাইডে যেমন আমরা নিই, পাওয়ার থাকলে লগ নিয়ে নিই, আমরা লগ নিয়ে নিলাম। তাহলে fz log fz ইকুয়ালস টু দিস। এবার আমরা ডেরিভেটিভ করব। তাহলে ddz অফ, এখান থেকে ডাইরেক্ট ডেরিভেটিভ করে দিতে পারো, এটাই বেশি সুবিধা হবে আমার মনে হয়। ddz অফ log fz মানে 1 বাই fz ইন্টু dfz বাই dz ইকুয়ালস টু, জাস্ট এটা প্রোডাক্ট রুল অনুযায়ী ডেরিভেটিভ হবে। 4z প্লাস 2 ডেরিভেটিভ হয়ে গেলে 4 থাকবে, 4 log z মাইনাস 3i প্লাস 4z প্লাস 2 লগ এই পার্টটা ডেরিভেটিভ হলে 1 বাই z মাইনাস 3i। সিম্পল fz দিয়ে আবার গুণ করে দাও, রেজাল্ট বেরিয়ে যাবে। রেজাল্ট এটাই আসবে। এখানে ফাইনালি যেটা বেরিয়েছে এটাই আসবে। ওরা আবার কি করেছে? ওরা কিছুই না, এটাকে আবার এক্সপোনেনশিয়াল দিয়ে লিখে ডেরিভেটিভটা করেছে। যে লগ এফ জেড ইকুয়ালস টু আমরা পেলাম 4z প্লাস 2 ইন্টু লগ অফ জেড মাইনাস 3i। তাহলে এফ জেড হচ্ছে ই টু দি পাওয়ার 4z প্লাস 2 ইন্টু লগ অফ জেড মাইনাস 3i। এবার ddz অফ দিস ই টু দি পাওয়ার হলে কি হয়? সেই পার্টটা আগে বেরিয়ে আসে, রেস্ট অফ দ্য পার্ট এটা প্রোডাক্ট রুল অনুযায়ী ডেরিভেটিভ হবে। ওই যেভাবে বললাম সেটাই এসেছে। ই টু দি পাওয়ার এটা মানে কত আবার? 4z প্লাস 2 ইন্টু লগ অফ জেড মাইনাস 3i, দ্যাট ইজ ওটাকে যদি আবার লেখো গুছিয়ে, তাহলে জেড মাইনাস 3i টু দি পাওয়ার 4z প্লাস 2। ওকে, এইভাবে গুছিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো প্রয়োজন নেই। আমি যেটা বললাম, তুমি প্রথমে এখানে লগ নিলে, তারপরে সিম্পল ডেরিভেটিভ করে দাও, রেজাল্ট পেয়ে যাবে। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য ডেরিভেটিভ। যেহেতু কমপ্লেক্সের ক্ষেত্রে একটা প্লেন চেঞ্জ হয়, ফাংশনটা আমরা নিই ডাব্লিউ ইকুয়ালস টু এফ জেড, দ্যাট ইজ ইনিশিয়ালি ও থাকে জেড প্লেনে, ফাইনালি ও চলে যায় ডাব্লিউ প্লেনে। যেহেতু প্লেনটা চেঞ্জ হয়, তাই এক্ষেত্রে আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা একটু দেখে নেব। লিমিটের ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম, এক্ষেত্রে আমরা একটু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা দেখে নেব। তাহলে প্রথমে আমরা একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন ডাব্লিউ ইকুয়ালস টু এফ জেড চয়েস করছি ইন দ্য কমপ্লেক্স প্লেন জেড। ডেরিভেটিভ যখন করব তখন অটোমেটিক্যালি এই কমপ্লেক্স জেড প্লেন জেডের কোনো একটা পয়েন্টে করব, ধরে নিচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে z0, যাকে আমরা পি পয়েন্ট দিয়ে ডিফাইন করছি ইন দ্য জেড প্লেন। তাহলে ম্যাপিংয়ের স্ট্রাকচার বলছে ডাব্লিউ প্লেনে ওই z0-র করসপন্ডিং একটা ভ্যালু থাকবে, w0 ইকুয়ালস টু fz0, দ্যাট ইজ দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট পি, এবং আমরা তাকে ডিফাইন করছি পি ড্যাশ দিয়ে ইন দ্য ডাব্লিউ প্লেন। ওকে, তাহলে z0 এখানে w0-তে প্লট হয়েছে। তাহলে আমরা ছবিটা প্রথমে একটু
ছবিতে প্রথমে একটু দেখানোর চেষ্টা করি। দিস ইজ দ্য জেড প্লেন। এই প্লেনের উপরে পি আমরা একটা পয়েন্ট নিয়েছি যার করসপন্ডিং কোয়ান্টিটিটা হচ্ছে Z0। এই পি থেকে আমরা ডাব্লিউ ম্যাপিংয়ের আন্ডারে, এফ ম্যাপিংয়ের আন্ডারে ডাব্লিউ প্লেনে পি পয়েন্টটাকে প্রজেক্ট করলাম বা ইমেজটাকে নিয়ে নিলাম W0 ইকুয়ালস টু FZ0। ওকে, তাহলে ডেরিভেটিভ বলতে অ্যাকচুয়ালি আমরা এখানে কি বুঝছি, তাহলে অটোমেটিক্যালি জেড প্লেনে যদি আমরা Z0-র একটা ইনক্রিমেন্ট দিই ডেল্টা জেড, তাহলে অটোমেটিক্যালি যে পয়েন্টটা পাবো তার আবার আমরা একটা ইমেজ পাবো কোথায়, ডাব্লিউ প্লেনে। তাহলে চলো আমরা জেড প্লেনে প্রথমে একটা যে ইনক্রিমেন্ট দিই পি পয়েন্টকে, ইনক্রিমেন্টটা দিলাম ডেল্টা জেড কোয়ান্টিটি, দ্যাট ইজ Z0 প্লাস ডেল্টা জেড আফটার ইনক্রিমেন্ট পি পয়েন্ট চলে গেল কিউ পয়েন্টে। তাহলে অ্যাকচুয়ালি ইনক্রিমেন্ট কোনটুকু, ইনক্রিমেন্ট হচ্ছে পি কিউ ডেল্টা জেড। যেহেতু ডাব্লিউ ইকুয়ালস টু এফ জেড ম্যাপিং, তাহলে এই কিউ এর করসপন্ডিং পয়েন্ট ডাব্লিউ প্লেনে তৈরি হলো কিউ ড্যাশ, যার ভ্যালুটা কত, এখানে যেমন আমরা Z0-কে নিয়ে এসেছিলাম FZ0-তে, দ্যাট ইজ W0, তাহলে এই যে পয়েন্ট Z0 প্লাস ডেল্টা জেড তার করসপন্ডিং ভ্যালু ইন দ্য ডাব্লিউ প্লেন আমরা ধরে নিলাম W0 প্লাস ডেল্টা ডাব্লিউ। তাহলে অটোমেটিক্যালি W0 প্লাস ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু কত, Z0 প্লাস ডেল্টা জেড এর ফাংশনাল ভ্যালু, দ্যাট ইজ W0 প্লাস ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ Z0 প্লাস ডেল্টা জেড। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশটা কত, পি ড্যাশের ইনক্রিমেন্ট আপ টু কিউ ড্যাশ, দ্যাট ইজ ডেল্টা ডাব্লিউ। ডেল্টা ডাব্লিউ ইজ দ্য ইনক্রিমেন্ট ইন দ্য ডাব্লিউ প্লেন। ওকে, তাহলে ডেল্টা ডাব্লিউ কত, ডেল্টা ডাব্লিউ হচ্ছে এফ অফ Z0 প্লাস ডেল্টা জেড মাইনাস W0। W0 মানে কত আবার FZ0। তাহলে ডেল্টা ডাব্লিউ মানে অ্যাকচুয়ালি কি, এফ অফ Z0 প্লাস ডেল্টা জেড মাইনাস FZ0। দেখো তুমি ডিফারেন্সিয়েবিলিটি অ্যাট দ্য পয়েন্ট Z0 ডেফিনেশন কি পড়লে, লিমিট ডেল্টা জেড টেন্ডস টু 0 এফ অফ Z0 প্লাস ডেল্টা জেড মাইনাস FZ0 বাই ডেল্টা জেড। তার মানে লিমিটিং ভ্যালু when delta z tends to 0 delta w by delta z মানে অ্যাকচুয়ালি কি qp, that is limit delta z tends to 0 q dash p dash by qp। তার মানে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলছে, ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলছে করসপন্ডিং ইনক্রিমেন্ট ইন দ্য ডাব্লিউ প্লেন ডিভাইডেড বাই করসপন্ডিং ইনক্রিমেন্ট ইন দ্য জেড প্লেন, তার লিমিটিং ভ্যালু যখন জেড প্লেনে কিউ পয়েন্টটা পি পয়েন্টের দিকে টেন্ড করবে। দেখো এবার তুমি পড়ে নাও, তাহলে কিচ্ছু নেই, আমি কি বললাম, প্রথমে আমরা Z0 ভ্যালুর চোখে ডেল্টা জেড পরিমাণ ইনক্রিমেন্ট দিলাম, অটোমেটিক্যালি ও কিউ পয়েন্টে শিফট করলো, করসপন্ডিং পয়েন্ট ডাব্লিউ প্লেনে আমরা ধরে নিলাম কিউ ড্যাশ, এবং ডাব্লিউ প্লেনে ওর ভ্যালুটা যদি হয় ডাব্লিউ প্লাস ডেল্টা ডাব্লিউ, তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ দ্যাট ইজ দ্য ইনক্রিমেন্ট ইন দ্য ডাব্লিউ প্লেন, সেটা বেরোলো ডেল্টা ডাব্লিউ ইকুয়ালস টু কত, এফ অফ Z0 প্লাস ডেল্টা জেড মাইনাস W0। W0 মানে কত, FZ0, দ্যাট ইজ এফ অফ Z0 প্লাস ডেল্টা জেড মাইনাস FZ0। তাহলে ডেরিভেটিভের ফর্মুলা কি ছিল, লিমিট z টেন্ডস টু 0 এফ অফ Z0 প্লাস ডেল্টা জেড মাইনাস FZ0 বাই ডেল্টা জেড। এফ অফ Z0 প্লাস ডেল্টা জেড মাইনাস FZ0 মানে ডেল্টা ডাব্লিউ, দ্যাট ইজ কিউ ড্যাশ পি ড্যাশ, ডেল্টা জেড মানে কিউপি, আর ডেল্টা জেড টেন্ডস টু 0 মানে কিউ টেন্ডস টু পি। তার মানে ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি হলো, increment in the complex plane, increment in the W plane divided by increment in the Z plane, air limiting value when Q tends to P in the Z plane. This is the geometrical interpretation of the complex derivative. তো তোমাদের নেক্সট দিন আসার আগে এই অবধি অবশ্যই দেখে আসতে হবে।